আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষিত ক্লাস 10 বা মাধ্যমিক ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের চতুর্থ পার্টের প্রশ্নগুলির উত্তর তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেটস পাওয়ার জন্য। চলো তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের এই প্রশ্নগুলির মডেল উত্তর দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, অপশান দেওয়া রয়েছে প্লাবনভূমি, এস্কার, গিরিখাত এবং স্বাভাবিক বাঁধ। তো অবরোহণ হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো উচ্চ ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তাহলে এখানে অবরোহণ প্রক্রিয়ায় একটি সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হবে গিরিখাত, অর্থাৎ অপশান গ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, অপশান দেওয়া রয়েছে ফিয়র্ড, বাকস্রুন্ড, কোরি এবং এরিটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো অপশান খ বাকস্রুন্ড। পরের প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে প্রথম জোড়া রয়েছে লাদাখ অঙ্গরাজ্য, দ্বিতীয় জোড়া রয়েছে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, তৃতীয় জোড়া রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য এবং শেষ জোড়া রয়েছে হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এখানে সঠিক জোড়াটি হবে অপশান খ, পুদুচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তো এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থান পূরণ, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। পরের প্রশ্ন, ড্যাশ উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তো এখানে সঠিক উত্তর হবে কাশ্মীর উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। পরের প্রশ্ন, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তো এখানে উত্তর হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তো শূন্যস্থান পূরণ এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব পরের প্রশ্ন কী রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের 3 নম্বর প্রশ্নটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো প্রশ্ন রয়েছে পলল ব্যাজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। তো উত্তর দেখে নাও, পলল ব্যাজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয় এর কারণ, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমিতে এসে পড়ে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর গতিবেগ ও বহন ক্ষমতা উভয়ই হ্রাস পায়। এর ফলে নদীর সাথে বাহিত নুড়ি, কাকড়, বালি, পলি প্রভৃতি নদী আর বহন করতে পারে না। ফলে এগুলি পর্বতের পাদদেশেই সঞ্চিত হয়ে ত্রিকোণাকার পললভূমি সৃষ্টি হয়। প্রধানত পলি দ্বারা গঠিত এবং হাত পাখার মতো দেখতে বলে একে পলল ব্যাজনীয় বলা হয়। তো এই প্রশ্নটার উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব এর পরের প্রশ্ন কী রয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের পরের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। তো উত্তর দেখে নাও, বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে মাটির উপরের আস্তরণ যখন ক্ষয়প্রাপ্ত হয়ে অন্যত্র অপসারিত হয় তখন তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। নিচে উপরি উল্লিখিত 3টি পদ্ধতির সাহায্যে পাহাড়ি অঞ্চলে কিভাবে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব তা নিয়ে আলোচনা করা হলো। তো এখানে প্রথম পয়েন্ট করতে হবে ধাপ চাষ। দেখো, পাহাড়ের ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায়। এইভাবে ধাপ তৈরি করে সেখানে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। এই ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়কে নিয়ন্ত্রণ করতে এইভাবে সক্ষম হয়। এরপর পয়েন্ট করবে ফালি চাষ। তো এর মধ্যে লিখবে, পাহাড়ি অঞ্চলে ছোট ছোট অংশে পাহাড়ের ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতাকৃতি জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধকারী শস্য চাষ করার পদ্ধতিকেই বলা হয় ফালি চাষ। সিম, ডাল, সয়াবিন, ভুট্টা প্রভৃতি শস্য এই পদ্ধতিতে চাষ করা হয়। এই পদ্ধতিতে শস্য চাষ করলে ভূমিক্ষয় রোধ হয় এবং মাটির জলধারণ ক্ষমতাও বাড়ে। এরপর তোমরা পয়েন্ট করবে সমোন্নতি রেখা বরাবর চাষ। এর মধ্যে লিখবে, পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমোন্নতি রেখা। এই রেখা বরাবর শস্যক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করা হলে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ফলে মাটি ক্ষয়ও কমে যায়। তো এর সাথে সাথে এই প্রশ্নটার উত্তর এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব এর পরের প্রশ্ন কী রয়েছে।
তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের শেষতম প্রশ্ন হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার চিত্রসহ বর্ণনা দাও। উত্তর দেখে নাও। হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে এবং পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে। এদের মধ্যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তো এখানে পয়েন্ট করবে গ্রাবরেখা, এর মধ্যে লিখবে গ্রাবরেখা বা মোরেন হচ্ছে একটা ফার্সি শব্দ যার অর্থ হলো মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। সংজ্ঞা হিসেবে লিখবে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এইরূপ সঞ্চয়কেই বলা হয় গ্রাবরেখা। একটা উদাহরণ দিয়ে দেবে, পূর্ব হিমালয়ে জেমু হিমবাহ শেষ প্রান্তে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় বিভিন্ন প্রকার গ্রাবরেখা দেখা যায়। এরপর তোমরা পয়েন্ট করবে শ্রেণীবিভাগ, এর মধ্যে লিখবে গ্রাবরেখাগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, যেমন অবস্থান অনুযায়ী গ্রাবরেখা শ্রেণীবিভাগ। তো অবস্থান অনুযায়ী গ্রাবরেখাকে মূলত 6টা ভাগে ভাগ করা হয়। তো ফার্স্ট পয়েন্ট করবে প্রান্ত গ্রাবরেখা। তো দেখে নাও, হিমবাহের প্রবাহপথের শেষ প্রান্তে হিমবাহ বাহিত পদার্থসমূহ সঞ্চিত হলে তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। যেহেতু হিমবাহের প্রবাহপথের শেষে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হচ্ছে, তাই এই গ্রাবরেখার নাম হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। এরপর রয়েছে পার্শ্ব গ্রাবরেখা। তো পার্শ্ব গ্রাবরেখা কি? দেখো, হিমবাহের প্রবাহপথের দুপাশে যদি গ্রাবরেখা সঞ্চিত হয় তাহলে সেটাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। এরপর দেখে নাও রয়েছে মধ্য গ্রাবরেখা। তো মধ্য গ্রাবরেখা কি? দুটি হিমবাহ যখন পাশাপাশি এসে মিলিত হয় তখন তাদের মাঝখানে অনেক সময় কিছু পদার্থ সঞ্চিত হয়, অর্থাৎ হিমবাহের ক্ষয় কার্যের ফলে যে সমস্ত পদার্থগুলো হিমবাহ বহন করে নিয়ে আসে সেই পদার্থগুলো সেখানে সঞ্চিত হয়। দুটো হিমবাহের মাঝখানে সঞ্চিত হয় বলে এই গ্রাবরেখাকে বলা হয় মধ্য গ্রাবরেখা। তো 4 নম্বর হচ্ছে ভূমি গ্রাবরেখা। তো ভূমি গ্রাবরেখা কি? দেখো, হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় ভূমি গ্রাবরেখা। এরপরে রয়েছে হিমাবদ্ধ গ্রাবরেখা। তো হিমাবদ্ধ গ্রাবরেখা হচ্ছে হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় হিমবদ্ধ গ্রাবরেখা, বা ক্রেভাসের মধ্যে সঞ্চিত গ্রাবরেখাকে বলা হয় হিমাবদ্ধ গ্রাবরেখা। তার হিমাতল গ্রাবরেখাটা কি? তার হিমাতল গ্রাবরেখাটা হচ্ছে পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্যে প্রস্তরখণ্ড হিমবাহের একেবারে তলায় গিয়ে পৌঁছালে তাকেই বলা হয় হিমাতল গ্রাবরেখা। তো যেহেতু এখানে তোমাদের চিত্র আঁকতে বলেছে, সচিত্র গ্রাবরেখার বর্ণনা দাও, তাই তোমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে। চিত্রটা তোমরা রুল পেন্সিল ব্যবহার করেই আঁকার চেষ্টা করবে, এবং চিত্রটা আঁকার পর এখানে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, রুল দিয়ে ইন্ডিকেট করবে এবং নিচে লিখে দেবে বিভিন্ন প্রকার গ্রাবরেখা। তো এবার আমরা দেখে নেব আকৃতি ও প্রকৃতি অনুযায়ী গ্রাবরেখা শ্রেণীবিভাগ। তো আকৃতি ও প্রকৃতি অনুযায়ী গ্রাবরেখা শ্রেণীবিভাগের মধ্যে প্রথমেই রয়েছে অবিন্যস্ত গ্রাবরেখা। তো দেখে নাও, হিমবাহের প্রান্তভাগে, একেবারে হিমবাহের প্রান্তভাগে ইতস্তত ও বিক্ষিপ্তভাবে সঞ্চিত গ্রাবরেখাকেই বলা হয় অবিন্যস্ত গ্রাবরেখা। এরপর রয়েছে বলয়ধর্মী গ্রাবরেখা। দেখো, গ্রাবরেখাগুলি যখন বলয়াকারে অবস্থান করে তখন তাকে বলা হয় বলয়ধর্মী গ্রাবরেখা। এরপর রয়েছে রোজেন গ্রাবরেখা। তো রোজেন গ্রাবরেখাটা কি? দেখো, গ্রাবরেখাগুলি যখন একে অপরের উপর সঞ্চিত হয় তখন সেটাকে বলা হয় রোজেন গ্রাবরেখা। এরপর রয়েছে স্তরায়িত গ্রাবরেখা। তো স্তরায়িত গ্রাবরেখা হচ্ছে গ্রাবরেখাগুলি যখন কোনো হ্রদ বা সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় তখন সেটাকে বলা হয় স্তরায়িত গ্রাবরেখা। তো এখানে এই প্রশ্নটার উত্তর এখানেই কমপ্লিট হচ্ছে। তো আজকের আলোচনা মূলত এই পর্যন্তই ছিল। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আলোচনাটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে।